পল্লবীর পরিবার যাকে ভগবান ভেবে মাথায় তুলে নাচছিল, সেই কোটিপতির গাড়ির চাকার নিচেই খুন হয়েছে পল্লবীর হবু বর সাগর। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা, খুনি এখন পল্লবীরই ঘরের ভেতর বসে আছে। কিন্তু কে সে, জানতে শেষ পর্যন্ত দেখুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে পল্লবীর বাবা ভীষণই কান্নায় ভেঙে পড়েছে। শ্রীনিবাস সুদে টাকা নিয়েছিল 2 লাখ টাকা, কিন্তু সেই টাকাটা সে টাইম মতোই দিচ্ছিল। এর পরেই নেমে আসলো আরেক রকমের বিপদ। যার কাছ থেকে টাকা নিয়েছে সে সুদখোর বাড়িতে রীতিমতো ঝামেলা সৃষ্টি করে দেয়। শ্রীনিবাসকে বলে, কালকের মধ্যে যদি আপনি আমার টাকাটা ফেরত না দেন তাহলে আপনার অবস্থা খারাপ হবে। আপনি যে জমির পেপারটা বন্ধক রেখেছিলেন সেটা আমার হয়ে যাবে। যথারীতি শ্রীনিবাস খুবই কান্নাকাটি করতে থাকে। বাড়ির সবাইকে বললে কেউ কেউ তো রীতিমতো সাপোর্ট করলেও সমর খুব রেগে যায় আর বলে, বাবা তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমরা এতগুলো মানুষ নিয়ে এরপর কোথায় যাব? কাজটা কি তুমি আদেও ঠিক করলে? কাজটা কিন্তু ঠিক হলো না। এরপরে তার বাবাকে সে নানান ধরনের খারাপ খারাপ কথা শোনাতে থাকে। পল্লবীও খুব কান্নাকাটি করে, ভাবে সে অসহায়, কারণ তার বিয়ের জন্যই তো টাকা নিয়েছিল শ্রীনিবাস। সেই জন্যেই পল্লবীর খুবই খারাপ লাগতে থাকে। এর মাঝখানেই শ্রীনিবাসের ছোট ছেলে বলে, বাবা দাদা যে কথাগুলো বলেছে সেগুলো খুবই বাজেভাবে বলেছে, কিন্তু যেই কথাগুলো বলেছে সেগুলো তো একদম ঠিকই বলেছে গো, তুমি আমাদের কারোর কথা ভাবলে না। এরপরেই প্রীতি বলে, আমি বলি কি যে বাবা আপনি না হয় আমার থেকে একটু সাহায্য নিন, না হলে কি করে হবে? আমরা তো রীতিমতো পথে বসে পড়ব। আপনার ওই বাড়িটা মানে আপনার ওই জমিটা ছিল, সেখানেই তো আমরা বাড়িটা করতাম না। এরপরেই সবাই পাশে না থাকলেও পল্লবী, ঝিনুক, কমলা সবাই শ্রীনিবাসের পাশে এসে দাঁড়ায় আর বলে, বাবা তুমি কেঁদো না, আমরা ঠিক আবার একটা জমি কিনে বাড়ি বানাতে পারবো। তুমি দেখো, আমাদের না নিজেদের কাজের উপর ভরসা রাখতে হবে, তবেই আমরা ঠিক কিছু একটা করতে পারবো। সবাই তো খুবই ভেঙে পড়েছে। আর তখন ঠাম্মি বলে, তুই ওই জমিটা দিয়ে দে, যদি টাকা জোগাড় করতে না পারিস তো না পারবি, কিন্তু এইভাবে তোকে কেউ অপমান করে যাবে সেটা আমি মেনে নেব না, কিছুতেই না। তার থেকে এটাই ভালো হবে যে তুই দিয়ে দে সবটা। অন্যদিকে দেখা যায় যে ঠাম্মি একটা কথাই ভাবছিল, যদি জমিটা চলে যায় তো চলে যাবে, কিন্তু ছেলের বদনাম সে সহ্য করবে না, অপমান সহ্য করবে না। পরদিন সকালেউতেই যথারীতি সুদখোরের অফিসে যাবে বলে ঠিক করেছে। আর তখন চলে এসেছে সেই সুদখোর, এসে রীতিমতো পায়ে পড়তে থাকে শ্রীনিবাসের আর বলে, স্যার আপনার মাথার উপরে যে এত বড় একজনের ক্ষমতা রয়েছে সেটা তো আমি বুঝতেই পারিনি স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমার বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, আমি যে না খেতে পেয়ে মরে যাব স্যার, আমাকে ক্ষমা করে দিন। যেই লোকটাই কালকে এতগুলো অপমান করল সে নাকি এসে ক্ষমা চাইছে। পুরো বিষয়টাই দেখার পর রীতিমতো শ্রীনিবাসের মাথা ঘুরতে থাকে আর বলে, আমি তো আপনার অফিসেই যাব বলে ঠিক করেছিলাম, অফিসিয়ালি সব কাজগুলো শেষ করে দেব। আপনি যেভাবে আমাকে অপমান করলেন, আমার আর কোনো ইচ্ছাই নেই ওই জমিটা রাখার। ঠিক তখনই সুদখোর বলে, না স্যার, আপনাকে কোনো সুদ দিতে হবে না, আপনি ওই এককালীন টাকাটা দিয়ে দেবেন তাহলেই হবে। সে আপনি 20, 25, 30 বছরে শোধ করলেও আমার কোনো অসুবিধা নেই। এত রাতারাতি পাল্টে গেল কি করে সেটাই বুঝে উঠতে পারছে না শ্রীনিবাস আর বলে, কি হয়েছে আমাকে একটু খুলে বলুন তো দাদা, আমি তো বুঝতে পারছি না। তখনই বলে, আমাকে একজন ফোন করে যা বলল না, আমি তো বুঝতেই পারিনি যে আপনার ক্ষমতাটা ঠিক কোন লেভেলের। যাই হোক, আমার তো ভুল হয়েছে, আপনি যদি তাকে একবার বলে দেন যে আমার যেন কোনো ক্ষতি না হয় তাহলে খুব ভালো হয়। এরপরেই ফোন নাম্বারে সে ফোন করতে থাকে, কিন্তু কোনোভাবেই আর ফোন ধরে না সে। বারবার করে সুদখোর একটাই কথা বলে যে, দেখবেন দাদা আমার যেন কোনো ক্ষতি না হয়। এরপর সে তো চলে যায়। আর অন্যদিকে সমর বলে, কে যে আমাদের আড়াল থেকে হেল্প করে চলেছে জানলে একটা প্রণাম করে আসতাম। যাক বাবা, অবশেষে জমিটা বাঁচানো গেছে। পল্লবীও কাজে বেরোবে বলে ঠিক করে। ঠিক সেই মুহূর্তেই ঠাম্মি বলে, শোনে শ্রীনিবাস, তুই ঝিনুকের বিয়ে তো দিবি একদিন হলেও, তা ওই ছেলেটা তো খারাপ নয়, তুই ওই ছেলেটার ব্যাপারে এবারে খোঁজ খবর নেওয়া শুরু কর। এরপর সম্রাট খাসনবিশ যেই কার্ডটা দিয়ে গেছিল সেই কার্ডে যে অ্যাড্রেস রয়েছে সেখানেই যাবে বলে ঠিক করে কমলা আর শ্রীনিবাস। এর মাঝখানে পল্লবী তো বাসে উঠে পড়েছে। পল্লবীকে দেখার পরের থেকেই আদি রীতিমতো ফিদা। আদি জানেই না প্রীতির ননদ হয় এই পল্লবী। আদি এটাও জানে না যে গাড়িটায় অ্যাক্সিডেন্ট সে করেছিল সেই গাড়িটাতেই ছিল পল্লবীর হবু বর, যে কিনা অলরেডি মারা গিয়েছে। আর এই অ্যাক্সিডেন্টটার পেছনে যে হাত রয়েছে আদির, সেটাও এখনো পর্যন্ত পল্লবী জানে না। কিন্তু পল্লবী প্রতিটা মুহূর্তে একটা কথাই ভাবে, যারা আজ আমার সাথে মিঠির সাথে এত বড় অন্যায় করেছে তাদেরকে সে ছাড়বে না। যথারীতি বাসে পল্লবীর সাথে কথা বলার চেষ্টা করে আদি, কিন্তু কোনোভাবেই পল্লবী কথা বলতে চায় না আর বাস থেকে নেমে যায়। আদি তখন বলে, আসলে আমার উপরে মনে হয় খুব রেগে রয়েছে, তাই আর কি কথা বলতে চাইছে না।
এর মাঝখানে কমলা শ্রীনিবাস চলে গেছে সম্রাট খাসনবিশের অফিসে। সেখানে গিয়ে রাজুগি অফিস দেখে, এত লোক দেখে একটু হলেও ঘাবড়ে যায়। কমলা বলে, বাপরে, এত বড় অফিস, এত বড় অফিসের মালিক উনি, তাহলে তো অনেক দায়িত্ব একেবারে সামলাতে হয়। কিন্তু আমি শুনেছি ছোটবেলা থেকে নাকি উনি ওনার মা বাবাকে পায়নি, এত কিছু চেষ্টা করে করে ফেলেছে। সত্যি, ছেলেটার ট্যালেন্ট আছে, মানতেই হবে এটা। কমলার কথা শুনে শ্রীনিবাস বলে, সেটাই তো বুঝতে পারছি, চলো ভেতরে চলো, এখানে দাঁড়িয়ে থেকে আর কথা তো হবে না। এর মাঝখানে অফিসের ভেতরে যায় আর কথা বলবে বলে ঠিক করে। তখনই সাধারণ কিছু মানুষজন বলতে থাকে, সম্রাট খাসনবিশের মতো ব্যক্তির সান্নিধ্য পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার, গরিব মানুষদের ভগবানই। এসব কথা শুনে শ্রীনিবাস আর কমলার খুব ভালো লাগে, জোর পায় যে না, মেয়ের বিয়েটা এনার সাথে দিলে খারাপ কি হবে না হয়তো। কিন্তু আবারও কমলা শ্রীনিবাস তো রয়েছে ওখানে, আর শ্রীনিবাসকে ফোন করেছে সেই সুদখোর, আর বলে, স্যার, আপনি ওই লোকটার সাথে কথা বলেছিলেন তো? স্যার, আমাকে যেন না মারে এইভাবে, তাহলে আমি শেষ হয়ে যাব। কমলা বলে, কার সাথে কথা বলছো? শ্রীনিবাস বলে, ওই যে সুদখোর, আর বলে, আপনি চিন্তা করবেন না, আমি ওনার সাথে কথা বলে একটা ব্যবস্থা করছি। এরপরেই সম্রাট খাসনবিশ তার অফিসে চলে আসে, আর এসে এই ডিরেক্ট ঝিলুকের বাবা মার সাথে দেখা করবে বলে ঠিক করে। সম্রাট খাসনবিশকে দেখার পর কমলা শ্রীনিবাস এটুকু বুঝতে পারে, এনার টাকা পয়সার অভাব নেই ঠিকই, কিন্তু মন মানসিকতাটা কেমন সেটাই একবার যাচাই করে নিতে হবে, এমনটাই ভাবছিল কমলা। আর সম্রাট খাসনবিশ বলে, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। এরপরেই সম্রাট যেভাবে বাঁচিয়েছে পল্লবীকে, শ্রীনিবাসকে, তার জন্য শ্রীনিবাস অনেক অনেক ধন্যবাদ জানাতে থাকে সম্রাট খাসনবিশকে। সম্রাট খাসনবিশের অফিসে বসে শ্রীনিবাস আর কমলা যখন কথা বলছিল, তখন তাদের মনের ভেতর এক অদ্ভুত দোলাচল কাজ করছিল। একদিকে সম্রাটের অঢেল প্রতিপত্তি, অন্যদিকে তার অমায়িক ব্যবহার তাদের মুগ্ধ করে। কিন্তু সুদঘোরের সেই আর্তনাল আর গোপন ফোনের রহস্য শ্রীনিবাসের মাথায় ঘুরপাক খাচ্ছিল। সম্রাট তাদের আশ্বস্ত করে বলে, ঝিনুকের দায়িত্ব নিতে পারলে সে নিজেকে ধন্য মনে করবে। তার এই বিনয় দেখে কমলার চোখ জুড়িয়ে যায়। তারা যখন অফিস থেকে বেরিয়ে আসছিল, তখন সম্রাট আড়ালে গিয়ে এক রহস্যময় ফোন কল করে আর বলে, কাজটা যেন নিখুঁত হয়, কেউ যেন জানতে না পারে। সুদের টাকার পেছনে কে ছিল? এদিকে বাস থেকে নেমে পল্লবী হনহন করে হাঁটতে থাকে। তার মনে শুধু একটাই চিন্তা ঘুরছিল, সাগরের খুনিকে সে যে কোনো মূল্যে খুঁজে বের করবেই। আদি তার পিছু পিছু কিছুটা দূর আসে, কিন্তু পল্লবীর গম্ভীর মুখ দেখে আর এগোনোর সাহস পায় না। সে মনে মনে পল্লবীর প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করেছে। অথচ সে নিজেও জানে না এই পল্লবী হল সেই সাগরের হবু স্ত্রী, যার গাড়িটাকে সে সেদিন মাঝরাতে সজোরে ধাক্কা মেরেছিল। আদিকে দূর থেকে লক্ষ্য করছিল প্রীতির এক চেনা মানুষ। সে তখনই প্রীতিকে ফোন করে জানায় যে আদিত্যকে একটা সাধারণ মেয়ের পেছনে ঘুরতে দেখা গেছে। প্রীতি এই খবর শুনে চমকে ওঠে, কারণ সে আদিত্যকে নিজের স্বার্থে ব্যবহার করার ছক কষছিল। সে মনে মনে ভাবতে থাকে, আদিত্যর মতো বড়লোকের ছেলে কেন একটা সাধারণ মেয়ের পেছনে ঘুরবে? এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। প্রীতি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় সে নিজেই বিষয়টার খোঁজ নেবে। পরদিন সকালে শ্রীনিবাসের বাড়িতে এক নতুন আলোড়ন সৃষ্টি হয়, কারণ সেই সুদঘোর নিজে এসে ঋণের সমস্ত কাগজপত্র শ্রীনিবাসের হাতে তুলে দিয়ে যায় আর বলে, আজ থেকে আপনারা সম্পূর্ণ মুক্ত। দয়া করে ওই বড় সাহেবকে বলবেন আমার যেন কোনো ক্ষতি না করেন। সমর এই দৃশ্য দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে পারে না কে তাদের এত বড় বিপদ থেকে বাঁচালো। সমরের মনে সন্দেহ দানা বাঁধে। সে পল্লবীকে ডেকে বলে, তোর কোনো চেনা লোক এই কাজ করেনি তো? পল্লবী অবাক হয়ে মাথা নাড়ে। সে নিজেই বুঝতে পারে না কার এত ক্ষমতা যে একজন কুখ্যাত সুদখোরকে এভাবে সোজা করে দিল। ঠাম্মি তখন বলে, যা হয়েছে ভালোই হয়েছে, এবার ঝিনুকের বিয়ের সম্বন্ধটা পাকা করলেই ঝামেলা চুকে যায়। কমলা আর শ্রীনিবাস তখন সবাইকে জানায় যে তারা সম্রাটের অফিসে গিয়েছিল এবং সম্রাট খাসনবিশ মানুষ হিসেবে অসাধারণ। ঝিনুক আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। তার মনে সম্রাটকে নিয়ে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হতে থাকে, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারে না। ঠিক এই সময়ে পল্লবী তার এক সাংবাদিক বন্ধুর সাথে দেখা করতে যায়, যে সাগরের অ্যাক্সিডেন্টের কেসটা নিয়ে গোপনে তদন্ত করছিল। সেই বন্ধু পল্লবীকে কিছু সিসিটিভি ফুটেজের স্ক্রিনশট দেখায়, যেখানে একটা কালো রঙের বিলাসবহুল গাড়ি সাগরের গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। গাড়ির নাম্বারটা স্পষ্ট নয়, কিন্তু গাড়ির সামনের অংশে একটা বিশেষ লোগো দেখা যাচ্ছিল, যা কোনো সাধারণ গাড়ির নয়।
পল্লবী সেই লোগোটা ভালো করে লক্ষ্য করে এবং তার মনে হয় এই লোগোটা সে কোথাও দেখেছে, তার চেনা চেনা ঠেকছিল। সে প্রতিজ্ঞা করে এই গাড়ির মালিককে সে খুঁজে বের করবেই। অন্যদিকে আদি তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় কথায় কথায় প্রকাশ করে ফেলে যে সেদিন রাতের অ্যাক্সিডেন্টের পর থেকে সে রাতে ঘুমাতে পারছে না। তার এক বন্ধু তাকে সাবধান করে বলে, পুলিশ যদি একবার ওই গাড়ির হদিশ পায় তাহলে তোকে কেউ বাঁচাতে পারবে না, কারণ ওই গাড়িতে যে ছেলেটা ছিল সে মারা গেছে। আদি ভয়ে শিউরে ওঠে। সে বলে, আমি তো ইচ্ছে করে করিনি, কুয়াশার মধ্যে হঠাৎ সামনে চলে এসেছিল, কিন্তু এখন আমি কি করব? বন্ধুটি বলে, তুই আপাতত কিছুদিন শহর থেকে দূরে চলে যা আর ওই মেয়েটার পিছন ছাড়া বন্ধ কর। আদি বলে, আমি পারব না। পল্লবীকে দেখলে আমার সব অপরাধ বোধ উবে যায়। আমার মনে হয় ও আমার জীবনের এক নতুন অধ্যায়। বিকেলের দিকে প্রীতি পল্লবীর ঘরে ঢুকে টেবিলের ওপর রাখা সেই সিসিটিভি ফুটেজের প্রিন্ট আউটগুলো দেখে ফেলে। প্রীতি চমকে ওঠে, কারণ ওই বিশেষ লোগো দেওয়া গাড়িটি আর কারও নয়, সেটি আসলে সম্রাটের অফিসের অন্যতম অংশীদার আদিত্যর গাড়ি। প্রীতি এক মুহূর্তে সব অঙ্ক মিলিয়ে নেয়। সে বুঝতে পারে যে আদি সাগরের মৃত্যুর জন্য দায়ী, কিন্তু সে এই সত্যটা পল্লবীকে জানায় না, বরং সে এটাকে একটা সুযোগ হিসেবে ব্যবহার করার কথা ভাবে। প্রীতি ভাবে, যদি সে এই সত্যিটা চেপে রেখে সম্রাট আর আদিকে ব্ল্যাকমেল করতে পারে তাহলে সে রাতারাতি কোটিপতি হয়ে যাবে। সে মনে মনে এক কুটিল হাসে আর কাগজগুলো যথাস্থানে রেখে দেয়। পল্লবী যখন ঘরে ফেরে তখন প্রীতি খুব ভালো সেজে বলে, পল্লবী, তুই এত চিন্তা করিস না, দেখবি সাগরের হত্যাকারী ঠিক শাস্তি পাবে। পল্লবী প্রীতির এই হঠাৎ সহানুভূতি দেখে একটু অবাক হলেও তেমন গা করে না। এদিকে সম্রাট খাসনবিশ ঝিনুকের সাথে দেখা করার জন্য তাদের বাড়িতে আসার প্রস্তাব পাঠায়। শ্রীনিবাস আনন্দের সাথে রাজি হয়ে যায়। পুরো পরিবার বাড়ি সাজাতে ব্যস্ত হয়ে পড়ে। শুধু সমর মুখ ভার করে থাকে, কারণ সে মনে করে এত বড় লোকের সাথে তাদের আত্মীয়তা করা ঠিক হবে না। এর পেছনে কোনো গভীর উদ্দেশ্য থাকতে পারে। ঝিনুক নতুন শাড়ি পরে তৈরি হয়। তার মন চঞ্চল হয়ে উঠেছিল। সম্রাট যথাসময়ে তাদের বাড়িতে আসে। তার সাথে আসে বিশাল বডিগার্ড আর দামি গাড়ি। বাড়ির সবাই তাকে দেখে আপ্লুত হয়ে পড়ে। সম্রাট সোজা গিয়ে ঠাম্মির পা ছুঁয়ে প্রণাম করে, যা দেখে ঠাম্মি আশীর্বাদ করে বলে, বাবা, তুমি দীর্ঘজীবী হও। সম্রাটের এই আচরণে কমলার চোখ ফেটে জল চলে আসে। সে ভাবে ঝিনুক সত্যিই ভাগ্যবতী। ঠিক সেই মুহূর্তেই পল্লবী অফিস থেকে বাড়ি ফেরে। বাড়ির সামনে একটা চেনা লোগো দেওয়া বিলাসবহুল গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে তার বুকটা কেঁপে ওঠে। সে গাড়ির কাছে গিয়ে লোগোটা ভালো করে মেলায় আর বুঝতে পারে এটা অবিকল সেই লোগো যা সাগরের অ্যাক্সিডেন্ট করা গাড়িতে ছিল। পল্লবীর চোখ ক্রোধে লাল হয়ে ওঠে। সে সোজা বাড়ির ভেতরে ঢোকে, সম্রাটকে লক্ষ্য করে। বাড়ির ভেতর তখন উৎসবের আমেজ। সম্রাট ঝিনুকের সাথে কথা বলছিল আর সবাই হাসাহাসি করছিল। পল্লবী ঝড়ো গতিতে ঘরের ভেতরে ঢোকে চেঁচিয়ে ওঠে, কে এই গাড়ির মালিক? সম্রাট অবাক হয়ে পল্লবীর দিকে তাকায় আর শ্রীনিবাস বলে, পল্লবী, এ কি ভদ্রতা! উনার নাম সম্রাট খাসনবিশ। উনার জন্যই আমাদের জমি বেচেছে। পল্লবী কোনো কথা না শুনে বলে, আমি ওসব কিছু জানতে চাই না। বাইরে যে কালো গাড়িটা দাঁড়িয়ে আছে সেটার মালিক কে? সম্রাট শান্ত গলায় বলে, ওটা তো আমার অফিসের গাড়ি। আমার পার্টনার আদিত্য ওটা ব্যবহার করে। কেন, কি হয়েছে? পল্লবী এই নামটা শুনে স্তব্ধ হয়ে যায়। আদিত্য, তার মনে পড়ে যায় বাসের সেই ছেলেটার কথা যে তার সাথে বারবার কথা বলার চেষ্টা করছিল। পল্লবীর রক্ত চড়ে যায়। সে বুঝতে পারে যে আদিত্যই সাগরের খুনি, আর সম্রাট তাকে আড়াল করার চেষ্টা করছে কিনা সেটা সে নিশ্চিত নয়। পল্লবী সোজা সম্রাটের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আপনার পার্টনার একজন খুনি, সে আমার সাগরকে মেরে ফেলেছে। সম্রাট এই কথা শুনে ভীষণভাবে চমকে ওঠার ভান করে, কিন্তু তার চোখের কোণায় এক অদ্ভুত শীতলতা খেলে যায়, যা কেউ লক্ষ্য করে না। প্রীতি এক কোণায় দাঁড়িয়ে পুরো নাটকটা দেখছিল আর ভাবছিল এবার খেলাটা জমে উঠেছে। একদিকে পল্লবীর প্রতিশোধের আগুন, অন্যদিকে সম্রাটের ক্ষমতা, আর মাঝখানে ফেসে যাওয়া আদি। গল্পের মোড় কোন দিকে ঘোরে সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়ায়, কারণ পল্লবী এবার আদিকে জেরা করার জন্য মরিয়া হয়ে ওঠে, আর সম্রাট নিজের সাম্রাজ্য বাঁচাতে চাল চলতে শুরু করে দেয়।